সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন কথা সাহিত্যিক জাকির তালুকদার। জাকির ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। বিশ্ব রাজনীতির বা বিশ্ব ভূগোল নিয়ে যদি দেখি যে সেখানে দক্ষিণপন্থীদের যে উত্থান ছিল সেই জায়গায় তারা একটু নমনীয় কিনা এখন, যদিও বামেরও বিকাশ নেই। এই সংকটটা তো আসলে যেরকম ভাবে আমরা ভাবছিলাম যে 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যে ইউরোপের সমাজতন্ত্রের পতনের পরে যখন ফ্রান্সিস ফুকুয়ামা খুব জোরে বলে উঠলেন যে পুঁজিবাদী হলো ইতিহাসের শেষ কথা, তো সেই জায়গাটা যে তার কথাটা যে সত্য নয়। কারণ পুঁজিবাদ যদি ইতিহাসের শেষ কথা হয়, যদি আমরা এটা বলি যে মুক্তবাজার অর্থনীতি বা বাজারই সবকিছু নিয়ন্ত্রণ করবে, এটি যদি শেষ কথা হয়, তাহলে আপনার নিশ্চয়ই আপনি বলতে পারেন যে অসাম্যের বিরুদ্ধে আর কোনো কথা থাকে না। তাহলে আপনি বলতে পারেন যে একটা বড় দেশ ছোট দেশকে শোষণ করবে, তার বিরুদ্ধে কোনো কথা থাকে না, কথা বলা যাবে না। তাহলে আপনি মেনে নিতে হচ্ছে যে এটাই নিয়তি। একজন ভূমিহীন সে কখনো ভূমির মালিক রাষ্ট্র থেকে হতে পারবে না, সেটা আপনি মেনে নিতে হবে। যার টাকা নাই সে বিচার পাবে না কোনো কিছুতে, সেটাও মেনে নিতে হবে। পুঁজিবাদ তার প্রয়োজনে বন ধ্বংস করবে, পাহাড় ধ্বংস করবে, তাকে চ্যালেঞ্জ করা যাবে না। যদি পুঁজিবাদী যদি ইতিহাসের শেষ কথা হতো। এখন মানবজাতি বুঝতে পারছে যে হ্যাঁ, হয়তোবা সমাজতন্ত্রের পতন ঘটেছে, একটা পতনটা ঘটে গেছে, এবং সেটাকে আবার কিভাবে বর্তমান যুগের সঙ্গে যুগোপযোগী করে ব্যাখ্যা করা যায় বা কর্মসূচি গ্রহণ করা যায়, সেটি নিয়ে এখনো পর্যন্ত আমাদের যারা বামতাত্ত্বিক সারা পৃথিবীর এখনো বিকল্প পথটা পুরোপুরি দেখাতে পারেননি। তবে তার মানে এই নয় যে কাজ চলছে না, চিন্তা চলছে। তো খুব স্বাভাবিক কারণে যখন দেখা গেছে যে পুঁজিবাদ সোভিয়েত ইউনিয়ন পতনের পরে তো আর অস্ত্র তৈরির কথা ছিল না, তখন তো ঠান্ডা যুদ্ধ শেষ, কিন্তু দেখা গেল যে অস্ত্র তৈরি আরো বেড়ে যাচ্ছে। যুদ্ধ বা হানাহানি হওয়ার কথা ছিল না, প্রতিপক্ষ থাকার কথা না, কিন্তু তবু দেখা যাচ্ছে ন্যাটো আরো সম্প্রসারিত হচ্ছে। যে তার অর্থ হচ্ছে এইটাই যে পুঁজিবাদ টিকে থাকতে হলে তাকে মানুষের সংঘাত বাড়াতে হবে, প্রতিপক্ষ দরকার, মানুষের মধ্যে তৈরি করতে হবে, এবং তার প্রধান পণ্য হলো অস্ত্র বিক্রি করা। সেই অস্ত্র তাকে বিক্রি করতে হয়, এবং সেই অস্ত্র বিক্রি করতে হলে যুদ্ধ বাঁধাতে হবে। তাহলে জাতিতে যুদ্ধ, দেশে যুদ্ধ, দেশের ভিতরে গোত্রে যুদ্ধ, এইগুলো তারা বাধাতেই থাকে। এখন মানুষ জানছে যে পুঁজিবাদ আসলে ইতিহাসের শেষ কথা নয়। তো তথাকথিত তারা যতটুকু মানবতাবাদের কথাটা বলেন, এটুকু না বললে তাদেরকে উলঙ্গ হয়ে উপস্থিত হতে হয় মানুষের সামনে। তো এখনো যদি এই পরিস্থিতিতেও তারা যদি জোর গলায় বলেন যে দক্ষিণ পন্থাই সঠিক পন্থা, পুঁজিবাদী ইতিহাসের শেষ কথা, তাহলে তাদের গায়ের সেই জামাটি, মানবতাবাদের জামাটি খুলে ফেলতে হবে। তো অতখানি নগ্ন তারা এখন হতে চান না, এই কারণে গলাটা একটু নিচু করেছেন তারা। এবং দক্ষিণপন্থীরা বা ডানপন্থীরা কি এই জায়গায় যে দেখেছে যে তারা নিজেরা উপলব্ধি করতে পেরেছে যে আসলে শেষ কথা নয়? শুধু এখন নয়, তারা অনেক আগে থেকেই জানে। এমনকি সোভিয়েত ইউনিয়নের পতনের আগেও তারা জানতো যে পুঁজিবাদ ইতিহাসের শেষ কথা নয়। তবে যে জিনিসটা ঘটে যে সব দেশের বিকাশ তো একই পথে ঘটে না। যেভাবে আমরা ধরুন মার্ক্সবাদে যেভাবে বলা হচ্ছিল যে আদিম সাম্যবাদী সমাজ, তারপরে দাস সমাজ, তারপরে এসে কৃষিভিত্তিক সমাজ, তারপরে পুঁজিবাদী সমাজ, সামন্তবাদী সমাজের পরে পুঁজিবাদী সমাজের পরে এসে সমাজতন্ত্রের উত্তরণ, কিন্তু এইভাবে এই ধাপগুলো যে নিখুঁতভাবে ঘটবে তা কিন্তু বলা যায় না। সেই কারণে কিছু কিছু জায়গায় বামপন্থীদেরও চিন্তার যে সমন্বয়হীনতা ছিল, তার সুযোগটা নিয়ে তারা তাত্ত্বিকভাবে তারা অনুপ্রবেশ করার সুযোগ পেয়েছিল। কিন্তু এখন তো সেই অবস্থা নেই। তারা আগে থেকেই জানতো যে পুঁজিবাদ আজকে যে অবস্থায় আছে, তারা সেই অবস্থায় চিরকাল থাকতে পারবে না। পুঁজিবাদের কি আসলে সমাজ আছে কিনা? কারণ মানে সমাজ তো হচ্ছে যে যেখানে শ্রেণী বৈষম্য থাকবে না, অনেকের যেখানে মানে সমাবেশ, কিন্তু পুঁজিবাদের তো সমাজ তৈরি হওয়ার কথা না। গুটি কয়েক মানুষ সেখানে হয়তো সুবিধাভোগী থাকে, সেখানে তাদের সমাজ। হ্যাঁ, এখানে এটা পুঁজিবাদের সমাজটা থাকে, দুই রকম সমাজ থাকে। একটা সমাজ হলো সুবিধাভোগীদের সমাজ, অথবা যারা সবগুলা শ্রম লুণ্ঠন করে নিয়ে চলে যাচ্ছে তাদের সমাজ। তারা আবার সেখানে গিয়ে নিজেদের মতো করে শিল্প সাহিত্য করে, নিজেদের মতো করে বলে সাংস্কৃতিক বিকাশের কাজ করে। আর বাইরে থাকে বিপুল বিশাল মানব গোষ্ঠী, যারা বর্তমান ব্যবস্থার প্রতি অসন্তুষ্ট, কিন্তু কেউ জানে না যে পথটা কোনটা, যে পথটা দিয়ে তারা এই অসমতা দূর করতে পারবেন। তো সঙ্গত কারণেই ঐক্যবদ্ধ বা জাতি গঠিত যে সমাজের কথা যদি আপনি বলেন, সেটি পুঁজিবাদী সমাজে থাকে না। যে একটা ঐক্যবদ্ধ জাতি, গোটা দেশ এক সুরে কথা বলছে, গোটা দেশের মানুষ এক সুরে কথা বলবে, সেটি পুঁজিবাদী সমাজে থাকার মানে অবকাশটা নেই।
মানে কোন একটা গোষ্ঠী ফুলে ফেপে ওঠে আর তলানিতে থাকে। তলানিতে থাকে, কারণ এটাই আপনাকে তো বলাই আছে যে ইতালিয়ান গল্পকার লিখেছিলেন যে পুঁজিবাদ হচ্ছে এইরকম যে বড় মাছ ছোট মাছকে খাবে, তার বৈধতা দেওয়া আছে। আপনার পুঁজিবাদ শুধুমাত্র যে আপনার সমাজতন্ত্রের ক্ষতি করে তা না, বা একবারে গরিব মানুষকে ক্ষতি করে তা না, এক পুঁজিবাদী আরেক পুঁজিবাদীরও ক্ষতি করে। আচ্ছা, এইরকম হবে যে পাশাপাশি যদি দুইটা বড় দোকান থাকে, আপনি খেয়াল করে দেখবেন যে যার পুঁজির শক্তি অনেক বেশি, সে কিন্তু তার বিক্রি বাটা অনেক বেশি ঘটবে, সে অনেক বেশি জৌলুসময় করবে, সে কমিশন দিতে পারবে অনেক বেশি, পাশের দোকানটা ধীরে ধীরে ম্রিয়মাণ হতে থাকবে, এবং এক সময় দেখা যাবে যে ওই লোক এই দোকানটাকেও কিনে নিয়েছে। তখন একচেটিয়া পুঁজির বিকাশ ঘটছে। মানে পুঁজি শুধুমাত্র যে অন্যকে খায় তা না, বড় পুঁজি ছোট পুঁজিকেও খায়। তাহলে পুঁজি থেকে সবকিছু নষ্ট, যে পৃথিবীতে যে এত আমরা বলছি যে নৈতিকতার অধঃপতন, নৈতিকতার পতন, সবকিছু মিলিয়েই মানবাধিকারের কথা বলা হচ্ছে, সবকিছু মিলিয়ে যে পুঁজিতেই সবকিছু নষ্ট, সকল নষ্ট পুঁজিতে। দেখেন, আপনি যখন পুঁজিবাদ যখন প্রথম সারা পৃথিবীতে আসন নিল, তখন পুঁজিবাদ অনেক ইতিবাচক দিক ধরে নিয়ে এসেছিলেন। পুঁজিবাদের অনেক ইতিবাচক দিক ছিল। সামন্তবাদী সমাজ থেকে পুঁজিবাদে যখন মানব সমাজ বা বিশেষ করে ইউরোপ যখন পদার্পণ করলো, সেই সময় তার সঙ্গে অনেক ইতিবাচক দিক ছিল, যেমন ছিল সময়ানুবর্তিতা, কৃচ্ছ্রতা সাধন, জাতীয়তাবাদের বিকাশ, প্রযুক্তির বিকাশের জন্য যে ব্যাপারটি। আপনি যদি কার্ল মার্কস, মানে ভোগকে গন্তব্য রেখে, আপনি যদি কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েন, তাহলে দেখবেন অর্ধেকেরও বেশি পৃষ্ঠা জুড়ে সেখানে কিন্তু পুঁজিবাদের একটা ব্যাপক ব্যবচ্ছেদ আছে। এবং মনে হচ্ছে, প্রথম দিকে মনে হবে যে কার্ল মার্কস পুঁজিবাদের এতই প্রশংসা করছেন যে মনে হচ্ছে যে উনি পুঁজিবাদের প্রশংসা করার জন্যই কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখছেন। তো পুঁজিবাদের শুরুতে যে প্রশংসনীয় দিকগুলো ছিল, সেই দিকগুলো যখন সবকিছুই যখন চলে গেল, যে ক্ষমতা এবং টাকা কেন্দ্রিকতায় যখন চলে গেল, তখন তার এই যে গলিত পুঁজগুলো, গলিত রক্তগুলো, তার অভিশপ্ত দিকগুলো তখন সামনে প্রকট হয়ে এলো। এই প্রকট হয়ে আসাটাই আজকে আমরা সেই রূপটা দেখতে পাচ্ছি। তাহলে বাংলাদেশের যারা চিন্তাবিদ অথবা বাংলাদেশের যারা রাষ্ট্রের পলিসি নির্ধারক, তারা যে কোনো বিশ্ব চুক্তিতে স্বাক্ষর করার আগে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে কিনা, বাংলাদেশের মানুষ সেটি পারবে কিনা, বাংলাদেশের পুঁজিপতিরা অথবা আমি বাংলাদেশের পুঁজিপতিদেরকে বলতে পারি যে অথর্ব পুঁজিপতি, পরনির্ভরশীল পুঁজিপতি, তারা সেটি করতে পারবেন কিনা। আমাদের পুঁজি আপনি পরগাছা পুঁজি বলছেন? হ্যাঁ, পরগাছা পুঁজি। আগে বলেছি যে মূলত হলো এটা মুৎসুদ্দি পুঁজি। মুৎসুদ্দি পুঁজি মানে হলো যে অন্যের তৈরি করা প্রোডাকশন নিয়ে এসে এখানে তারা বিক্রি করেন, ডিলারশিপ করেন, এরকম করেন, মাঝখানে কমিশনটা ভোগ করে নেন, এরকম ভাবে হয়ে যায়। নিজেদের ফ্যাক্টরি তৈরি করার চাইতে তারা অন্যদের কাছে নিয়ে এসে লেবেল লাগানোটাকে বেশি মনে করেন। তো সঙ্গত কারণেই যে আমাদের দেশের পুঁজিবাদ বিকশিত ওই পথ ধরে হবে না, যে এটি বুঝতে পারার মতো ক্ষমতা আমার ধারণা যে থাকা উচিত যারা রাষ্ট্রের পলিসি নির্ধারণ করেন, কিন্তু তাদের সেটি আছে বলেও মনে হয় না। এর মাঝখানে যেটা হচ্ছে যে পুঁজিবাদ সর্বগ্রাসী হলেও কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। যেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি যে আমাদের গার্মেন্টস সেক্টরটাকে, শ্রমঘন শিল্প যেখানে শুধুমাত্র শ্রমিকের শ্রম দিয়েই যেখানে এটা উৎপত্তি হচ্ছে, প্রোডাকশনটা ফিনিশড হচ্ছে, সেটি কিন্তু মানে শ্রমিক পুঁজি। আমাদের কৃষক সমাজ যেভাবে কাজটা করছেন সেটি তারা করতে পারেননি। তারপরে পুঁজিবাদ বলতে আমরা যেটা বুঝতে পারি যে সেটা হলো তারা এখন বলছেন যে পুঁজির অবাধ চলাচল, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, আরেক দেশে পুঁজি খাটানো, এটি করার জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় গ্যারান্টি পাওয়া, এসব যেমন চলছে। একই সঙ্গে পুঁজির কোনো থাকবে না, বাউন্ডারি থাকবে না, সীমানা থাকবে না, কিন্তু শ্রমিকের বা শ্রমের সীমানা তৈরি করে দিচ্ছে তারা। এই দেওয়া সত্ত্বেও মানুষ তো আসলে কোনো একটা নির্দিষ্ট ফ্রেমে আবদ্ধ থাকার প্রাণী না। সেই কারণেই দেখা যাচ্ছে যতই শ্রমের জন্য বা শ্রমিকের জন্য ফ্রেম নির্ধারণ করে দিক না কেন, সেই ফ্রেম ভেঙে শ্রমিকরা বারবার বেরিয়ে চলে যাচ্ছে, মানুষ পারা যাচ্ছে না, চলে যাচ্ছে। যেই কারণে এখন বাংলাদেশের যে রাষ্ট্রীয় আয় বা উপার্জন, জিডিপির একটা বড় অংশই আসে বাংলাদেশে বিদেশি কাজ করা শ্রমিকদের উপার্জন থেকে। এটি তাদের আগে হিসাবে ছিল না।
এই শ্রম বাজারটা সরকার তৈরি করে দিয়েছে বা দুদেশের সরকারের মাধ্যমে তৈরি হয়েছে তা কিন্তু না, মানুষ নিজেরাই তৈরি করে নিয়েছে এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা। এবং এর জন্য যে অবর্ণনীয় কষ্ট তারা করেন বা যা কিছু করেন, এটি যেমন একদিকে সত্য কথা, আবার আরেকদিকে সত্যি কথা যে পুঁজিবাদের সমস্ত শর্ত এবং তত্ত্বকে ভেঙেই তারা এইসব কাজগুলো করে যাচ্ছেন। আপনাকে কি মনে হচ্ছে দক্ষিণ একটু নমনীয়? এখন এটা নমনীয়র কথাটা আমি তো বলবো কি করে, কারণ তারা তো তাদের যুদ্ধ অর্থনীতি যেটি সবচেয়ে মূল প্রাণ শক্তি, সেটি তো সারা পৃথিবীতে দেশে দেশে চালিয়ে রেখেছে। আচ্ছা, সেখানে তারা তো সফলভাবেই তারা এটা করছে। হয়তোবা এখন তাদের তাত্ত্বিকভাবে জোর গলায় কথা বলতে হচ্ছে না। তারা এখন কি করছে, যে টাইমস পত্রিকা বলছে যে সহস্র বছরের সবচেয়ে ভালো বা সবচেয়ে বড় দার্শনিক হচ্ছেন কার্ল মার্কস, এটি তারা আবার স্বীকারও করছেন বা এইভাবে স্বীকৃতি দিচ্ছেন। স্বীকৃতিটা দিচ্ছেন কি কারণে, যে এখন স্বীকৃতি দিলে ভাবছেন যে ক্ষতি নেই আর। তারাও ভাবতে শুরু করেছেন যে এই যে পুঁজি মানে সমাধান নয়, পুঁজি যে সমাধান নয়, এটি তো এই কয়েক বছর আগেই তো আমেরিকায় ওয়ালমার্টে এবং মানে পুঁজিবাজারে যে ধসটা নামলো, যেখানে মানে বিশ্ব পুঁজিবাদের যারা প্রবক্তা অথবা এখন ধারক, যে মার্কিন যুক্তরাষ্ট্র, তারাই তো নিজেদের ব্যাংকগুলোকে দেউলিয়া হওয়া থেকে বাঁচানোর জন্য রাষ্ট্র থেকে টাকা ঢাললেন তাদের পিছনে। তো দেখা গেল যে তথাকথিত পুঁজিবাদ সর্বরোগের মহৌষধ নয়, এবং পুঁজির পিছনে ছুটে চলা রাজনীতিও সে উপলব্ধি করতে পেরেছে। পুঁজির পিছনে ছুটে চলা রাজনীতি কিন্তু দেখবেন যে পুঁজিবাদের কথা কখনো প্রত্যক্ষভাবে বলে না। আচ্ছা, তারা বলে না যে পুঁজিবাদই আমরা প্রচার করছি, স্বীকার করে না তারা। তারা বলে যে আমরা এই সবার মুখে হাসি ফোটাতে চাই, সবার জন্য এই করতে চাই, সবার জন্য এই ব্যবস্থা করতে চাই, কিন্তু যে রাষ্ট্রীয় অর্থনৈতিক যে কাঠামো, এই কাঠামো বজায় রেখে যে সবার মুখে হাসি ফোটানো সম্ভব নয়, এটি হয় তারা বোঝেন না, অথবা বুঝেও তারা জনগণকে লাভ দেওয়ার জন্য। আমার কাছে মনে হয়, আমি একটু বিরতিতে যাচ্ছি, ফিরে এসে যে এই যে পুঁজিবাদ বা পুঁজির সঙ্গে যে অনেকটা তো অনিচ্ছাকৃত ভাবে নিমজ্জিত হয়ে গেছিল সাধারণ মানুষ বিশ্বজুড়েই, সেই জায়গা থেকে নিজেদেরকে তারা প্রত্যাহার করার চিন্তা বা নিজেদেরকে এখন আর একাত্ম ভাবতে পারছে না, এরকম উপলব্ধি আপনার হচ্ছে? সেই নিমজ্জন থেকে রক্ষা করতে চাচ্ছে কিনা, তাদের সে উপলব্ধি হয়েছে? আমাদের দেশের মানুষ যদি বলেন যে বারবার তারা বলেন যে দুই রাজনৈতিক দলের কথা, যদি বলেন যে এই দল না হয় ওই দল, কিন্তু দুই দলই যে আসলে পুঁজিবাদের প্রবক্তা, মুক্তবাজার পুঁজিবাদের অর্থনীতি ধারণ করেন তারা রাষ্ট্রীয়ভাবে, সেখানে যে এক দল থেকে আরেক দলে গিয়ে বড় কোনো মৌলিক পরিবর্তনের আশা করা যায় না, অন্ততপক্ষে অর্থনৈতিক দিক থেকে আর কি, অর্থনৈতিক নীতির দিক থেকে। তো সেই জায়গাটা তো মানুষ বুঝতে চান না, বুঝতে পারেন না বা বুঝতে দেওয়া হয় না। এখন বুঝতে যে আপনি বা আমি বা যদি কেউ, আমরা যারা বুঝতে চাই বা বুঝি, তারা যেভাবে প্রচার করতে চাই, প্রচার করতে গিয়ে দেখা গেল যে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আমরা যতখানি পৌঁছাই, আপনি এখানে তাহলে আমাদের গ্রামসির কথাতে আসতে হয়, বুদ্ধিজীবীর ভূমিকাটা আর কি। যে সমাজ, এই যে রাষ্ট্র, যে মানুষ জানছে যে এই পুঁজিবাদী ব্যবস্থায় আমরা সুখী নই, পুঁজিবাদকে চিনতে পারছে না যদিও, তারপর কিন্তু এটা বুঝতে পারছে যে এই ব্যবস্থায় আমরা সুখী নই বা এই ব্যবস্থা তার নয়, এই ব্যবস্থা তার নয়। এটা বুঝতে পারা সত্ত্বেও সম্মতিটা দিচ্ছে কেন? এই সম্মতিটা উৎপাদন করে ট্র্যাডিশনাল বুদ্ধিজীবীরা। এই ট্র্যাডিশনাল বুদ্ধিজীবীরা কারা? মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, এই আপনার স্কুলের টিচার, সমাজের ডাক্তার যারা, তারপরে ইউপি মেম্বার, ইউপি চেয়ারম্যান, এখান থেকে এসে স্ট্রাকচারাল ভাবে যারা মানে এই আপনার অনাদিকাল থেকে যারা ছোট ছোট সমাজ কেন্দ্রিক বুদ্ধিবৃত্তির জায়গাতে যারা নেতৃত্ব দেন, তারা কিন্তু এই শিক্ষায় পুঁজিবাদ এবং পুঁজিবাদের বিকল্পের অন্য কিছু আছে, এই শিক্ষায় শিক্ষিত না হয়ে তারা কিন্তু যে শিক্ষাটা দেন সেটি হলো যে ব্যক্তিগত ভালো মন্দ দিয়েই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব, কিন্তু সেটি যে সম্ভব নয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে সম্ভব। তারা মানুষকে বলেন যে তুমি বেশি করে পরিশ্রম করো, অথচ তার পরিশ্রম করার জায়গাই নেই। মানুষকে বলেন যে চুরি করা খারাপ, খুব মানে শাশ্বত নৈতিক কথাগুলোই তারা বলেন বটে, কিন্তু সবকিছুর পেছনে নিয়ন্ত্রক হিসেবে যে কাজ করছে, যে রাষ্ট্রীয় পলিসি, যে অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক পলিসিটা, সেই পলিসিটার বিরুদ্ধে মানুষকে তারা খেপান না, বা মানুষকে তারা কাঠামোর বিরুদ্ধে তারা কোনো কথা বলেন না। সেই কারণেই তখন দেখা যাচ্ছে যে এই ব্যবস্থার পক্ষে মানুষ, যদিও এই ব্যবস্থার শিকার, কোটি কোটি মানুষ এই ব্যবস্থার শিকার, এই মানবতার যে ন্যূনতম শর্তগুলো সেগুলো তাদের জীবনে পূরণ হয় না, তারপরেও তারা এই ব্যবস্থার পক্ষেই তাদের রায় দিচ্ছেন। এটাকে বলা হয় সম্মতি উৎপাদন।
এটা তো জানেন, এখন আমরা সবাই জানি। তো আমি এটার পক্ষে সম্মতি দিচ্ছি, যদিও জানি যে এটি আমার সম্মতি উৎপাদনে তো একসময় বাম রাজনীতি যারা করতেন, যারা প্রচারক ছিলেন মার্ক্সবাদের বা তারাও তো একই কাজ করতেন, তারা কেন সফল হলেন না? তারা সফল হলেন না, পিছিয়ে পড়লেন। পিছিয়ে পড়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে মানুষের ভিতরে, যেমন আপনি এখানে দেখেন যে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে গেছে যে আগেই হচ্ছে ধর্ম বিরোধিতা। যে বামদের সম্পর্কে এখনকার কথা আপনি বাদ দেন, 90 দশক পর্যন্ত, 90 দশক পর্যন্ত বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোতে বাম প্রাধান্য ছিল, বাম ছাত্র সংগঠনের সারা দেশে কাজের একটা পরিবেশ ছিল, তারা কাজ করতেন, তাদেরকে মানুষ সম্মানের চোখে দেখত, তাদেরকে মানুষ শ্রদ্ধার চোখে দেখত, তারা জানতো যে এই মানুষগুলো কখনো অসততা করেন না, দুর্নীতি করেন না, এই মানুষগুলো তাদের বিপদ আপদে পাশে দাঁড়ান, তাদের খাস জমির দাবির আন্দোলনে থাকেন, তাদের রুটি রুজির আন্দোলনে থাকেন। তারা এইভাবে যতখানি সম্ভব কাছে যেতে পেরেছিলেন, কিন্তু তাদের ভেতরে একটা খটকা এই ট্র্যাডিশনাল বুদ্ধিজীবীরা আগেই তৈরি করে দিয়েছিলেন, যে সেটি হচ্ছে যে এরা ধর্মবিরোধী এবং নাস্তিক। এই জায়গা থেকে মানুষকে তারা সরিয়ে আনতে পারেনি, চিন্তার জায়গা থেকে। মানুষ এই কারণে তাকে সবসময়, যাকে বলা হয় যে বাইরের দহলিজ ঘরেই বসিয়ে রেখেছে বাম চিন্তাকে। এবং এইখান থেকে স্লোগান উঠেছিল যে লোরকে লিয়ে লাল ঝান্ডা, ভোটকে লিয়ে কংগ্রেস, যেরকম যে জায়গাটা হয় এরকম ছিল। এছাড়াও বামপন্থীদের আরো অনেক ত্রুটি বা দোষ এগুলো ছিল, তারা পারেননি, এটা হলো বাস্তবতা। এবং এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে নয়, পৃথিবীর বেশিরভাগ ক্ষেত্রেই এই কথাটা, যেখানে এটা কি এই দুর্নামটাকে বা আরোপিত দুর্নামটাকে আমি বলছি, চাপিয়ে দেওয়া দুর্নামটিকে যেখানে যেখানে সরানো গেছে, ধরেন ল্যাটিন আমেরিকাতে লিবারেশন থিওলজি হয়ে গেছে। লিবারেশন থিওলজি অনুযায়ী সেখানকার যারা ক্যাথলিক ধর্মযাজক এবং যারা চার্চের পাদ্রী, যারা ছোট লেভেল থেকে আরম্ভ করে বড় লেভেল পর্যন্ত, তারা দেখেছেন যে তারা বাইবেলকে ব্যাখ্যা করলেন 70-এর দশকে, যে সেটি হচ্ছে যে বাইবেলটা বা খ্রিস্টান ধর্মটা গরিবদের মুক্তির জন্য কাজ করবে। তো গরিবদের মুক্তির জন্য কাজ করবে, এটা বাঁচতে গিয়ে তারা দেখলেন যে বামপন্থীরাই গরিবদের মুক্তির জন্য সবচেয়ে বেশি কাজ করে। সেখানে এই জায়গায় এই আমাদের যে পটভূমি, এই ভারত উপমহাদেশ বা আমরা যদি বাংলাদেশ বলি, সেই পটভূমিটা ঠিক সহায়ক ছিল না। না, পটভূমি সহায়ক ছিল না, চাইতে বড় কথা যে আমরা সৃজনশীলতা বা এই যে ওই জায়গাটাতে থাকেনি। তারা রাশিয়া বা চীনের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করার চেষ্টা করে। আমি যেটা আসবো যে তারা নিজের চিন্তা দিয়ে কাজ করে, তারা বিভক্ত হয়ে, তাদের চিন্তাটা বিভক্ত হয়ে গেছিল এবং প্রেসক্রিপশনের বাইরে থেকে আসছে। হ্যাঁ, বাইরের ব্যবস্থাপত্র অনুযায়ী এটা যে চীন এবং রাশিয়ার ব্যবস্থাপত্র অনুসারে যেখানে বাম রাজনীতির বিকাশ করার চেষ্টা, এবং সেখানে যে শেষ পর্যন্ত পেরে না ওঠা, তাই কি আপনার এই যে আপনি যে উপন্যাসটি লিখেছেন এবার ঈদে 1992, সেখানে আপনি যদিও যেহেতু ওই আদর্শের, সেখানে কি আত্মসমালোচনা করেছেন বা দায় স্বীকার করে নেওয়া? হ্যাঁ, দায় স্বীকার তো বটেই, কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে এই বাম দলগুলোতে যারা নীতি নির্ধারক হিসেবে থাকেন, কয়েক বছর পর পর কংগ্রেসটা হয়, সেখানে একটা প্রতিনিধিদের সমন্বয়, সেখানে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নামে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়, তার সঙ্গে কিন্তু হাজার হাজার তৃণমূলের কর্মী যারা, তাদের সঙ্গে যোগাযোগ হলো, কিন্তু তাদের যে মানসিকতা, তার সঙ্গে তৃণমূলের কর্মীদের মানসিকতা কিন্তু একরকম নয়। একজন ক্ষেত মজুর, সে পার্টির মেম্বার হয়েছে, উপরতলা পর্যন্ত যায় না, একজন ক্ষেত মজুর, সে পার্টির মেম্বার হয়েছে, সে যেভাবে কাজ করছে তার কাজের ভিতরে কিন্তু কোনো খাদ নেই। সে মানুষের মুক্তির জন্য ভাবছে, সে যখন একটা পোস্টার লাগাতে যাচ্ছে, একটা মিছিল করতে যাচ্ছে, একটা ছাত্র যখন একটা পোস্টার লাগাতে যাচ্ছে, মিছিল করতে যাচ্ছে, সে তার বিশ্বাস নিয়ে লাগাচ্ছে। সে মনে করছে যে আমি বিপ্লবের জন্য কাজ করছি, এবং বিপ্লবটা কি? বিপ্লব হচ্ছে মানুষের মুক্তি আনবে, শোষণ থেকে মুক্তি আনবে, অশিক্ষা থেকে মুক্তি আনবে, মানবেতর জীবনযাপন থেকে সব মানুষের মুক্তি আনবে, একার জন্য নয়। কিন্তু সে ভাবছে সামগ্রিকভাবে গোটা দেশের মানুষের জন্য কথা ভাবছে। কিন্তু সে কখনো ভাবে নেই বা খোঁজ নিয়ে দেখেনি যে ওই যে কেন্দ্রের যে নেতাগুলো বসে আছে, তাদেরকে সে কিন্তু মনে করে কেন্দ্রে কারা নেতা হবে, যে সবচেয়ে বেশি ডেডিকেটেড হবে, নিবেদিত প্রাণ হবে, যে সবচেয়ে তাত্ত্বিকভাবে দৃঢ় হবে, যারা নিজেদের
আন্দোলন সংগ্রামের সৃজনশীলতা মানে চিন্তাটা প্রকাশ করতে পারবে, তারা কেন্দ্রের নেতা। তো তাদের ভিতরে থাকুক আর না থাকুক, এটা কিন্তু মফস্বলের বা তৃণমূলের সবাই কিন্তু তাদের কেন্দ্রীয় নেতাদের আরোপ করে দেন যে এটি তাদের নেতাদের আছে। এই ধাক্কাটা তারা খেলেন যেদিন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো। দেখা গেল কোনো পর্যালোচনা সমালোচনা যেখানে সবচেয়ে বেশি দরকার তা বাদ দিয়ে পার্টি অফিসে তালা দিয়ে যে যার মতো চলে যাচ্ছেন, এবং সে কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন তার কোনো, কারণ যেহেতু রাশিয়া থেকে তখন আর প্রেসক্রিপশন আসছে না, চীন নিজেও বলতে পারছে না যে এইটা কেন ঘটলো, সোভিয়েত ইউনিয়নে কেন ঘটলো, চীনপন্থীরাও বলতে পারছেন না। তো যারা এই দল বহির্ভূত যারা বাম ছিলেন, কোনো দল করতেন না, যারা দল বহির্ভূত বাম, তারা বিভিন্নভাবে আগে কিন্তু ইয়ে করতেন, সতর্ক করেছেন, বারবার সতর্ক করেছেন। আপনি যদি দেখেন যে ফ্রাঙ্কফুর্ট স্কুলের বুদ্ধিজীবী যারা, জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুলের বুদ্ধিজীবী যারা, তারা কিন্তু 60-এর দশকের সময় থেকেই তারা কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং চীনকে তারা সতর্ক করছিলেন বারবার যে মার্ক্সবাদের নামে যা কিছু করা হচ্ছে, সমাজতন্ত্রের নামে আপনাদের দেশগুলিতে আপনারা যা কিছু করছেন, এই সবগুলি কিন্তু একসময় সমূহ বিপর্যয় ডেকে আনবে। কিন্তু সেগুলি কিন্তু আমাদের দেশে প্রচারিত হতো না। খুবই সঙ্গত কথা যে একটা দল, আপনি আমি মিলে একটা দল করেছি, আমি মিলে একটা দল করেছি, দলটা করার পরে আপনি বললেন, কিছুদিন পরে বললেন যে আমি এই দল আর করব না, তাই না, আমি সরে যাব। তাহলে আপনি নিশ্চয়ই সরে চলে যেতে পারেন, আপনি এটি তো সবসময় তাই ঘটে। কিন্তু আপনি যখন সরে চলে যাচ্ছেন, যাওয়ার সময় বলছেন যে দলের অফিসটার অর্ধেক আমাকে দিতে হবে, দলের ফান্ডে যে টাকাটা আছে সেটি আমাকে দিতে হবে, আমার দলের যে অন্যান্য যেগুলো মানে স্টেশনারি হোক, অন্য যেগুলো স্থাবর সম্পদ আছে তার ভাগ দিতে হবে। এটি তো পাওয়ার কথা নয়, তাই না? আমি যদি বলি যে আমি দল ত্যাগ করব, তাহলে এই দলটার নামে বা দলটার আদর্শকে ধরে রেখে যে কয়জন থাকবে তারা বাদ দিয়ে বাদ বাকিরা সেখান থেকে সরে যাবে। কিন্তু কোন রহস্যের কারণে এখানে সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটতে দেখলাম আমরা, যে যারা দলটাকে ছেড়ে যাচ্ছে, দলের আদর্শটাকে ছেড়ে যাচ্ছে, দলের পতাকাটাকে ছেড়ে যাচ্ছে, কিন্তু দলের সম্পদগুলো নিয়ে যাচ্ছে। তারা তো ত্যাগী নন, শুধু না, তারা এটা নেওয়ার যুক্তিটাই বা কি, বা যারা এটাকে ভাগ করতে রাজি হলেন তাদের পক্ষে দেওয়ার যুক্তিটাই বা কি, এই অধিকারটা তাদেরকে কে দিয়েছে? এই প্রশ্নগুলো আমি আমার উপন্যাসে তুলেছি। তাহলে সে এই যে 1992 যে উপন্যাসটা আপনি লিখেছেন, সেখানে দেখা যাচ্ছে যে অনেক অপ্রকাশিত সত্য সামনে চলে আসছে। মানে এইটি তো ঈদ সংখ্যা, অনেক কর্মী যারা জানেন না যে কেন এই পতন, কেন না পেরে ওঠা, সেই বিষয়টা প্রকাশিত হয়েছে তাদের কাছে, এবং অনেক উত্তর তারা পেয়ে যাবেন বা পেয়ে গেছেন, অনেক উত্তর তারা পাবেন। আর উপন্যাসটি তো এখনো শেষ হয়নি, এটি ঈদ সংখ্যায় কিছু অংশ ছাপা হয়েছে, আমি এটি কাজ করছি। এটি যখন বই আকারে বেরোবে তখন আরো উত্তর পাওয়া যাবে এবং আরো প্রশ্নেরও জন্ম দেবে। যে পুঁজি শেষ কথা না, এবং কেন পুঁজির সঙ্গেও পেরে ওঠা গেল না বা পেরে ওঠা যায় না, তার উত্তর পাওয়া যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।